ভূতোর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, ভূতোর গালে চকচকে ভাবটা আর নেই, ভূতো শুকিয়ে গেছে। আর ভূতোর চোখ লাল। এই অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরও দুপা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে। 2 পার বেশি এগোনো সম্ভব হলো না নবীনের। একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনিই বন্ধ হয়ে গেছে। ভূতোর গলাবন্ধ কোটের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূতো শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি। ট্রাফিক বিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে 2টি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূতো। আর সেই সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তপ্ত পোষের দিকে। নবীন জানে যে সে নিজে এই কথাগুলো উচ্চারণ করেনি, কণ্ঠস্বর ওই পুতুলেরই। অক্রূর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন। নবীন চেয়েছিল অক্রূর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এ জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হলো, একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। ভূতো আর নিঃশ্বাস নিচ্ছে না। তার কপালে আর ঘাম নেই, তার চোখের লাল ভাবটা আর নেই, চোখের তলায় আর কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতোকে হাতে নিল। একটা তফাৎ হয়ে গেছে কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই। ভূতোর মাথা আর ঘোরানো যাচ্ছে না, ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না। যন্ত্রপাতিতে জাম ধরে গেছে। আর একটু চাপ দিলে ঘুরবে কি মাথা? চাপ বাড়াতে গিয়ে ভূতোর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল।